বাংলার মাটিতে ছড়িয়ে রয়েছে লোক সঙ্গীতের এক অমূল্য ভান্ডার। সেই ভান্ডারেরই একজন গুণী শিল্পী হচ্ছেন বাউল ইকরামউদ্দিন। দীর্ঘদিন লন্ডনে ছিলেন, বর্তমানে দেশে আছেন। আজকে আমরা তার বাড়িতে যাব, শুনবো তার জীবন কথা এবং বাউল গান সম্পর্কে তার ভাবনা। আপনারা যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউন্দা গ্রামের পূর্ব দিকে শমশেরগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, এটি হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা ধরে কয়েক কিলোমিটার সামনে অগ্রসর হলেই আমরা পৌঁছে যাব ইকরামউদ্দিন সাহেবের বাড়ি। তো এই পথ, এই গ্রাম, এই প্রকৃতি সবকিছু যেন সাক্ষী হয়ে আছে একজন শিল্পীর শেকড়ে ফিরে আসার গল্পে। তো চলতে চলতে আমরা চলে আসছি ইকরামউদ্দিন ভাইয়ের বাড়িতে। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আপনি লন্ডন থেকে বাড়িতে আসছেন, সেই খবর শুনে কিন্তু চলে আসলাম আপনার সাথে দেখা করতে। থ্যাংক ইউ। আজকে যারা আমার দর্শক শ্রোতা আছেন এবং আমি আছি, আপনার জীবন কথা কিছু জানবো এবং জি। বাউল গান সম্পর্কে, বাউল ভাবনা সম্পর্কে কিছু একটু জানার চেষ্টা করব, রাইট। যদি আমাদের বলেন আর কি একটু। জি। বাউল ভাবনাটা বেসিক্যালি হইলো আমার তো অনেক বড় স্বপ্ন। আমি বাউল গানটাকে নিয়ে আ বিভিন্ন দেশে যাইতে চাই, শুনাইতে চাই, যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা আছেন সারা বিশ্বের বুকে। আমি চাই আমার এই ভাবনাটা সবার কাছে আমি শেয়ার করতে বা সবার কাছে পৌঁছে দিতে। আপনার শৈশব নিয়ে যদি একটু জানতে চাই। শৈশবটা শাহ আব্দুল করিম সাহেব বলেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রত্যেকটা মানুষ ছোটবেলায় তার শৈশব ভালো কাটে। সেম লাইক মি, আমারও ভালো কেটেছে। বাউল গানটা আপনি কবে থেকে শুরু করছেন? এটা তো সম্ভবত 27 ইয়ার্স এগো রানিং। আ শুরুটা আমার একটা বন্ধুর বাড়িতে যাওয়া। তো জি। বন্ধুর বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে ফকিরি গান। সেই ফকিরি গান দিয়েই কিন্তু আমার শুরুটা। আর ফকিরি গান যখন হইতো তখন মানুষ কান্না করত। তারপরে আমাদের ইয়েতে ছিল লম্বা খুল, ঢুলের জি, মতো, ঢোল ঢোল ঢোলকের ফুল। মতো। এগুলা দিয়ে, আর যে করতাল এগুলা ছিল। এগুলা দিয়ে আমার শুরু আরকি। তো আপনি তো দীর্ঘদিন লন্ডনে ছিলেন, লন্ডন থেকে দেশে আসছেন। লন্ডনের যে বিদেশি মানুষ অথবা বাংলাদেশে যারা প্রবাসী আছেন লন্ডনে, রাইট। উনারা বাংলা গানটাকে কিভাবে দেখেন? বাংলাদেশী প্রবাসী যারা আছেন তারা তো ডেফিনিটলি এটাকে এনজয় করেন, এবং বিশেষ করে বাউল গান, লোকগান, ফোক গান যেগুলো আছে উনারা অন্তরে ধারণ করেন, লালন করেন। আর বিদেশের কথা যদি বলেন, অন্যান্য কান্ট্রির মানুষ কিভাবে আমার এই বাউল গানটাকে নেয়, আহ বেশিরভাগই হলো মিউজিকটাকে উনারা মানে ফলো করেন। ফলো কারণ করেন। বাংলা ওয়ার্ড তো সবাই জানে না। এই মিউজিকের উপরে যখন আমি দেখি আমার সঙ্গীতের উপরে বা সংস্কৃতির উপরে যখন তারা নৃত্য করে, তখন ডেফিনিটলি প্রাউড ফিল করি আরকি। তো লন্ডন যে দীর্ঘদিন ছিলেন, জি। লন্ডনে বাংলা গানটা কিভাবে চর্চা করেন? এখানে কোনো অসুবিধা হয় কিনা? আহ অসুবিধা বলতে, অসুবিধা তো অবশ্যই হয়। হয় মিন আ আ আ আমার যে চর্চাটা, আমি আমার রুমের ভেতরেই আরকি ছোট-মোটো করে একটা স্টোর রুম আছে। জি। স্টোর রুমের ভেতরেই আমার বাউল গানটার চর্চা বা রেওয়াজ যেটা হয় আরকি, এটা আমি করে থাকি। আবার বেশি জোরে আওয়াজ করা যায় না। পাশের যে নেইবার থাকে তার প্রবলেম হয়। অনেক সময় অনেক জায়গায় আমি কমপ্লেইনও পেয়েছি। জি। এটা পেয়ে যাচ্ছি। তবুও আমি আমার কাজ শুরু মানে স্টাডি রেখেছি। আমি আমার রেওয়াজটা করতেই হয়। তো এই যে দেশে আসছেন, জি। দেশে এসে কেমন লাগছে আপনার কাছে? দেশ তো জন্ম মাটি। সব মানুষ, কোন মানুষই তার জন্মভিটা ভুলতে পারে না। এই হিসাবে আমারও এটা বাহিরে নয়। আ আমার তো প্রতিবারই আমি বাংলাদেশ, আমার মা, মাটি, ভাই-বন্ধু যারা আছেন সবাইকে মিস করি। আর মিস করি বিধায় যার কারণে সুযোগ করতে পারি নাই। একটা সুযোগ করে আমার মালিক আমাকে দয়া করেছে, যার বিধায় আমি চলে আসলাম এখন। আর এই যে দেশে আসছেন, দেশের মানুষের ভালোবাসাটা কেমন পাচ্ছেন? এটা আমি আগে বুঝতে পারি নাই যে এতটুকু মানুষ আমাকে ভালোবাসেন। যেমন আপনি চলে আসলেন এই ভালোবাসার কারণে। সো এটা আমার কাছে মানে কি বলবো, স্বপ্নের মতোই মনে হচ্ছে যে মানুষ আমাকে বেশি ভালোবাসছেন। বিভিন্ন সংবর্ধনার অনুষ্ঠান এবং বিভিন্ন দাওয়াত, একটা জায়গায় গিয়ে সম্মাননা উপহার পাওয়া, এটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয়। তো আমরা জানি যে অনেক আগে আপনি ইকরামউদ্দিন বাউল উৎসব করতেন। জি। সেটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। ইকরামউদ্দিন বাউল উৎসব আমি করতাম। আমার গ্রামের মানুষ আমাকে অনেক হেল্প করেছেন। ঠিক এই জায়গাতে, এই যে জায়গাটা, এই জায়গাতে। এই জায়গার ভেতরে স্টেজ হইতো। আহ ২০১৭ সালের পরে আর হয় নাই। আমার একটা প্ল্যান ছিল যে যারা আমার গান শুনেন এবং যারা বাউল গান শুনেন, বাউলকে পছন্দ করেন, অন্তরে ধারণ করেন, কবি সাধকদের গান, যেগুলা গানের, যে গানের প্রাণ আছে আমরা অনেক সময় বলে থাকি। এই গানগুলি আমার গ্রামের মানুষকে প্রতিটা বছর বা অন্যান্য যারা আছেন শ্রোতামণ্ডলী যারা বাউল গান শুনেন, তাদেরকে আমার সুন্দর পরিবেশনা করে একটা গান শোনানোর, এবং এটা আমার গ্রামের মানুষ আমাকে অনেক উৎসাহিত করেছেন বিধায় যার কারণে আমি করেছিলাম। 17 এর পরে আর হয় নাই। এখন কি ঐরকম কোনো ভাবনা আছে কিনা? একটা প্ল্যান ছিল, আমি লন্ডন থেকে করে আসছিলাম যে আমি প্রতি বছর আবার এই অনুষ্ঠানটা শুরু করব। কিন্তু আমার এই সময়ের অভাবে হচ্ছে না। তবে ভবিষ্যতে যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এটা আবারও শুরু করব।
তো যারা নতুন উদীয়মান শিল্পী আছেন, জি। অনেকে দেখি বিভিন্ন গান গাচ্ছেন, স্টেজে অনেকে গাইতে পারতেছেন না, অনেকে আবার ভুলভাল গাচ্ছেন। জি। উনাদের জন্য কোনো উপদেশ আছে কিনা আপনার? উপদেশ তো আসলে কোনো কিছু দেবার নাই, কারণ উপদেশ মানুষ রাখে না। আর উপদেশ দিলে হয়তো বিভিন্ন ইয়েতে দেখা গেলে মানুষ নেয়। তো একটা জিনিস আমি বলতে পারি, আপনার মাধ্যমে বা আপনার শ্রোতা যারা আছেন এবং বাউল গান যারা শুনেন, দেখেন এই যে গানগুলি একটু আগে বললাম যে অর্থ আছে। যে গানের আপনি যে গান শুনলে পরে একটা ভালো দিক নির্দেশনা পাইতে পারেন। যেমন আমরা অনেক কথা যদি বলি, কথার মাধ্যমেই বলতে হয়। আবার কিছু কথা আছে যে আপনি যদি সুরের মাধ্যমে বলেন তাহলে মানুষের হৃদয়ে একটা স্থান নেই বা জায়গা নেই। বাউল গানটা কিন্তু এরকমই। আমি বলি যে গানের প্রাণ আছে, যে গানের আপনার অর্থ আছে, সে গানগুলি যদি উনারা করেন তাহলে অবশ্যই সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, যারা পরিবেশনা করবেন তাদের জন্য ভালো। উনারাও একটু শিখতে আগ্রহী হবেন। আর শ্রোতা যারা আছেন তারাও শুনতে ভালো লাগবে। So, আমার একটাই কথা হলো, শুদ্ধ সঙ্গীত যেটা আমাদের বর্তমান সমাজে অশুদ্ধ, যেটা অপসংস্কৃতি গ্রাস করেছে, এটা যেন আমাদের মাঝ থেকে দূর হয়। যারা এই প্রজন্ম আছেন তারা এটা নিয়ে কাজ করাটা আমি মনে করি জরুরি। তো আমরা ফেসবুকে, ইউটিউবে তো দেখি আপনার নিত্য নতুন অনেক গান রিলিজ হয়। তো জি। বর্তমানে কোনো গান রিলিজ হচ্ছে কিনা? বর্তমানে প্রায় ১৬টা গানের কাজ করে যাচ্ছি আমি। ১৬টা গানের ভেতরে একটা গান সবচাইতে আমার টাচিং। এটা আমি এবং আমাদের আশিক, আমরা দুজনে মিলে জি, জি। এটা করেছি। গানের নাম হচ্ছে আজব কাপড়। আজব কাপড়। এটা আশিক লারি থেকে রিলিজ হবে কিছুদিনের ভেতরে। গানটা এরকমই, ও যে সেলাই করে সে জানে না কার লাগি করলো সেলাই, যে বানাইলো সে জানে না কার লাগি দিল বানাই, এমন আজব কাপড় একদিন আমার গায়ে দিব পড়াই, এমন আজব কাপড় একদিন আমার গায়ে দিব পড়াই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হইছে। আশা করি এই গানটা রিলিজ হওয়ার পর দর্শক শ্রোতাদের কাছেও অনেক বেশি এটা আমি পছন্দ আশা হবে। করি, যেহেতু আশিক আছে এখানে, আশিকের সাথে আরো ২টা গান আমার ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেলে। একটা হচ্ছে আপনার একেলা একেলা রে দয়াল, খেলো নানান রঙের খেলা। আরেকটা হচ্ছে ধন্যবাদ তোমারে মোবাইল, যা দেখাইলাই দুই নয়নে। নিজের টাকায় কিনা মোবাইল কন্ট্রোল করে আরেকজনে, আরেকজন। ধন্যবাদ তোমারে মোবাইল, যা দেখাইলাই দুই নয়নে। এই ৩টা গান খুব শিগগিরই রিলিজ হবে। আর বাদবাকি যেগুলো কাজ করেছি আমি লন্ডনে যাওয়ার পরে জি, একটা জি। একটা করে প্রায় ১ বছরের একটা একটা আপনার প্যাকেজই বলা যায়। আমি নিলাম আরকি। ওখানে গিয়ে আমি একটা একটা করে রিলিজ করব। আরো তো অন্যান্য গান আছে। আপনি কেন বাউল গানটাই বেছে নিলেন? দেখেন একটা বিষয়, আমি যা বুঝতে পারলাম, আমার বাড়ি হচ্ছে, বাড়ির পাশে কিন্তু হযরত শাহ দাউদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে এই ফকিরি গান হইতো, তারপরে বাউল গানগুলা হইতো, বিশেষ করে মালজুরা গান আমরা যা বলি, আমি দেখেছি ছোটবেলায়। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই যে দেখা সেই জায়গা থেকে আমার একটা এই বাউল গানটা অন্তরে জায়গা করে নেয়। আর আমি ছোটবেলা থেকেই এটা বুঝতে পারছিলাম যে বাউল গানের ভেতরে কি যেন একটা লুকিয়ে আছে। যেমন শাহ আব্দুল করিম সাহেব আমাদের গরিব, দুঃখী, মেহনতির কথাবার্তা সবসময় এই গানের ভেতরেই বলে গিয়েছেন। আধ্যাত্মিকতা বলে গিয়েছেন। সেই আধ্যাত্মিকতা থেকেই মনে হচ্ছে যে আমার এই বাউল গানে আসা। ফেসবুকে দেখলাম একটা গান, নিখুঁত সংবাদ। জি। তো নিখুঁত সংবাদটা আসলে কি একটু যদি বলেন? নিখোঁজ সংবাদ, আমার প্রত্যেকটা গানের ভেতরে একেকটা নাম থাকে। আগে তো আমরা ১০টা ১২টা গান করতাম একটা অ্যালবামের ভিতরে। সেই একটা গান থেকেই একটা নাম নেওয়া যেত। আর এখন হইলো এক গানের ভেতরে যে ওয়ার্ড গুলি থাকবে, এই ওয়ার্ড থেকেই একটা গানের নাম বের করা। আর এখানের মাঝে আমার নিখোঁজ সংবাদ একটা শব্দ আছে স্টাডিতে, যার জন্য আমি গানের নাম দিয়েছি নিখোঁজ সংবাদ। তো একটু ২ লাইন কি আমরা শুনতে পারি কি এই গানটার? জি। তুমি আইবা কইয়া আর আইলা না, তুমি আইবা কইয়া আর আইলা না, মাস গিয়া বছর গত, তোমার নামে নিখোঁজ সংবাদ প্রচার করব কত বন্ধু, তোমার নামে নিখোঁজ সংবাদ প্রচার করব কত। ওয়াও! খুবই সুন্দর। হাততালি না দিয়ে কিন্তু পারলাম না। থ্যাংক ইউ। অনেক সুন্দর। আশা করি এই গানটা যখন ফেসবুক অথবা ইউটিউবে ফুল আপলোড হবে, জি, দর্শক শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয় হবে। জি, দেখতে, দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। জি। তো পরিশেষে আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। অবশ্যই আপনার যারা শ্রোতা আছেন উনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো, এবং আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আপনি এত কষ্ট করে আসলেন। আসার পরে আমার সম্পর্কে জানতে চাইলেন, এটা অবশ্যই প্রাউড ফিল করি আমি। বর্তমানে সিলেট বিভাগ পুরুষ শিল্পী শূন্য হয়ে আছে। আপনি হয়তো এটা দেখেন বা জানেন, বা উনারা আপনার শ্রোতা যারা আছেন উনারা দেখেন।
এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এক একটা স্টেজের ভিতরে 10 থেকে 12 জন মেয়ে শিল্পী থাকে, তাহলে পুরুষ শিল্পীরা কি করে খাবে, তাদের চলাফেরা কি করে হবে? এই বিষয়টা, এই প্রতিবাদটুকু আমি আগেও করেছি, এখনো করে যাচ্ছি, ভবিষ্যতেও করবো যদি এটা থাকে। আমি মনে করি আপনাদের সহানুভূতি আর একটু বাড়িয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। বাউল শিল্পীরা এমনিতেই অসহায় থাকে। বেশিরভাগ বাউল শিল্পী আপনার মনে করেন গ্রাম অঞ্চল থেকে মানে পরিবেশে উঠে আসা বাউল শিল্পী, যেমন আব্দুল করিম সাহেবের কথা যদি আমরা বলি, উনি গ্রামে থেকে যে এতগুলি ভাবনা সারা পৃথিবীকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে করেছেন, সেই জায়গায় যেন আমরা থাকি আর কি। তো বাউল ইকরামউদ্দিন শুধু একজন শিল্পী নন, বাউল গানের একজন জীবন্ত প্রতিনিধি, যিনি আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের উনার বাড়ি। আজকে আমরা উনার বাড়িতে আসলাম এবং উনার জীবন কথা এবং বাউল গান নিয়ে চিন্তা ভাবনা এগুলো সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং আমরা জানলাম। তো এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।